যে মাছগুলো আছে সবগুলো কিন্তু ভাসতেছে। পাম্পটাকে আমি ওখানে অন করে রাখছি যাতে করে কিছুটা হইলেও অক্সিজেন সাপ্লাই দিতে পারে। পানির স্রোত আছে কিন্তু তারপরেও আমার যে কার্পু মাছগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের প্রায় 250 শতাংশের একটা বড় সাইজের একটা পুকুর। এইখানে আমরা সাধারণত তেলাপিয়া এবং তেলাপিয়ার সাথে অল্প কিছু কার্প জাতীয় মাছ চাষ করি। গতকালকে সারাদিন আবহাওয়া খারাপ ছিল এবং একই সাথে সারা রাত বেশ কুয়াশা ছিল, যে কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পুকুরের সমস্ত মাছ, বিশেষ করে তেলাপিয়া মাছ সারা পুকুরে ভেসে উঠছে। আপনারা যদি একটু দেখেন এখানে এগুলো ভাসতেছে। তো তেলাপিয়া মাছের যেহেতু অক্সিজেন চাহিদা অন্য মাছের তুলনায় একটু বেশি, সেহেতু সবার আগে পুকুরে অন্য মাছের আগেও তেলাপিয়া মাছগুলো ভেসে ওঠে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পরিস্থিতিতে কি করা উচিত সেটা কয়েক মিনিটে ভাবলাম এবং সবার আগেই আমি আমাদের যে অক্সিজেন সাপ্লাইয়ের যে ২ টাইপের ট্যাবলেট পাওয়া যায় বাজারে, একটা হচ্ছে একেবারে খুবই ছোট দানার এবং আরেকটা হচ্ছে কিছুটা বড় ট্যাবলেটের মতো। এই ২ টাই আমি প্রয়োগ করলাম। ছোট দানাটা প্রয়োগ করলাম এর কারণ হচ্ছে ছোট দানাটা খুব দ্রুত পানির সাথে ডিজলভ হয় বা মিশে যায় এবং খুব ইমিডিয়েটলি সে অক্সিজেন সাপ্লাই দিতে পারে। এবং বড় দানাটা হচ্ছে আস্তে আস্তে অক্সিজেনটা বাড়ায়, কিন্তু সেটা অনেক সময় পর্যন্ত অক্সিজেন দিতে পারে। যেহেতু আমাদের পুকুরে মোটামুটি ডিজাস্টার লেভেলের অক্সিজেন ফল করছে, তাই আমি আসলে আর রিস্ক নিতে চাইনি, যে কারণে ছোট দানাটাও আমি ছিটিয়ে দিছি পুরো পুকুরে এবং বড় যে দানাটা আছে সেই দানাটাও আমি দিয়ে দিছি যাতে সেটা অনেকক্ষণ পর্যন্ত অক্সিজেন সাপ্লাইটা কন্টিনিউ রাখতে পারে। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন আকাশে কিন্তু অলরেডি সূর্য উঠে গেছে, কিন্তু এরপরেও কুয়াশা থাকার কারণে এখনও সেরকম তাপমাত্রা পুকুরে পড়তেছে না বা রোদও পুকুরে পড়তেছে না এবং অক্সিজেনের যে সমস্যাটা সেটা এখনও পরিপূর্ণভাবে সলভ হয়নি। এখনও প্রায় সব মাছই ভেসে আছে এবং আমি আরেকটা কাজ করছি যাতে করে আমাদের অক্সিজেন সাপ্লাইটা আরও কিছুটা বৃদ্ধি পায় বা বেশি থাকে। সেটা হচ্ছে আমার পুকুরে ৪ ইঞ্চি আমার একটা পাম্প আছে। সেই পাম্পটাকে আমি এখানে অন করে রাখছি যাতে করে উপর থেকে পানি পড়লে কিছুটা হইলেও, কিছুটা না বেশ খানিকটাই অক্সিজেন সাপ্লাই দিতে পারে। এবং একটা মজার ব্যাপার আমি যদি দেখাই, আমার যে পাম্পটা আছে এই পাম্পের কাছেই প্রায় প্রায় অধিকাংশ মাছই এইখান দিয়েই আসে। যেহেতু এইখানে পুকুরের অন্য অংশের তুলনায় অক্সিজেন সাপ্লাই বেশি, সেহেতু এইখানেই পুকুরের মাছগুলা এসে যেখানে অক্সিজেন পাচ্ছে সেখানে তারা অক্সিজেন নেওয়ার চেষ্টা করতেছে। এখানে খুব একটা দেখা যাবে না যেহেতু পানির স্রোত আছে, কিন্তু তারপরেও আশা করি লাল লাল আমার যে কার্পু মাছগুলো আছে সেগুলোও এখানে দেখা যাচ্ছে। প্রায় সব ধরনের মাছই এখানে আসলে আছে। তো এই হইতেছে অবস্থা এবং এরকম অবস্থা আসলে সব চাষিরই কখনো না কখনো হয়। এরকম সিচুয়েশনে যাতে কেউ ভুল ডিসিশন না নেয় সেটার জন্য আসলে আজকের ভিডিওটা বানানো। সাধারণত পুকুরে যখন অক্সিজেন ফেল করবে তখন আসলে কারোরই রিস্ক নেওয়া উচিত না। প্রথমত এরকম সমস্যা তখনই হয় যখন আপনার পুকুরে মজুদ ঘনত্ব ঠিক থাকে না, অর্থাৎ আপনার পুকুরে যেই পরিমাণ মাছ আসলে থাকার কথা বা যে পরিমাণ মাছ আপনার পুকুর চাষ করার জন্য উপযুক্ত, আপনি তার চেয়ে অনেক বেশি মাছ সেইখানে চাষ করার চেষ্টা করতেছেন, সেই ক্ষেত্রেই আসলে এই ধরনের সমস্যাটা বেশি হয়। আর আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় তেলাপিয়া বা যেই টাইপের মাছগুলো আসলে খুব দ্রুত বাচ্চা দেয়, কার্পো মাছ বা এই টাইপের মাছগুলো, তো ওইটার ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে আপনি যেই পরিমাণে মাছ ছাড়ছেন দেখা গেল বাচ্চা দিয়ে তার অনেক অনেক গুণ বেশি হয়ে গেছে এবং তখন আপনার হিসাবের সাথে আসলে আপনার যে পুরো টোটাল মাছের হিসাব অ্যাকুরেটলি যেটা আপনার পুকুরে আছে সেটা তখন আর মিলে না। তখনই এই সমস্যাগুলো হয়। আমার ক্ষেত্রে আমার যেটা মেইন ফ্যাক্টর বা মেইন সমস্যা সেটা হচ্ছে আমার পুকুরে আসলে পানির যে লেভেলটা এটা খুবই কম, অর্থাৎ আমার এখানে সম্ভবত 4 ফুট বা তারও কম পরিমাণ পানি আছে এবং আমি অনেক চেষ্টা করতেছি বাইরে থেকে পানির সাপ্লাই দেওয়ার, কিন্তু সেটা আসলে পারতেছি না বিভিন্ন কারণে। তো আমার কাছে এখন এরকম সিনারিওতে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে পুকুরে পানি বাড়ানো, যদি সেটা না সম্ভব হয় তাহলে পুকুর থেকে মাছ কমানো। কারণ প্রত্যেক দিন আসলে যদি অক্সিজেন ফেল করে তাহলে সেটা মাছের গ্রোথের জন্য খুব ব্যাপক আকারে একটা ইম্প্যাক্ট ফেলে। অনেক সময় দেখা যায় যে পরিমাণ মতন খাবার দিলেও মাছ পরিমাণ মতন খাবার গ্রহণ করে না, কিংবা আমাদের যেই পরিমাণ গ্রোথ আসলে এক্সপেক্টেড বা আশা করি সেই পরিমাণ গ্রোথ আসলে মাছ থেকে
পাওয়া যায় না, কারণ ও যখন অক্সিজেন নেয়, মানে উপরের লেভেল থেকে যখন মুখ দিয়ে পানি টেনে অক্সিজেনটা গ্রহণ করে, তখন ও স্বভাবতই ওর স্বাভাবিক কার্যক্রম থেকে আসলে অনেকটা বিচ্যুত থাকে, এবং সেই কারণে ওর আসলে কষ্ট বেশি হয়, ও দুর্বল থাকে, এবং ও স্বাভাবিকভাবে যেভাবে খাবার গ্রহণ করার কথা বা যে পরিমাণে গ্রহণ করার কথা সেটা আসলে ও করে না, এবং এই কারণে ওর আসলে গ্রোথটা কমে যায়। তো এই ধরনের সমস্যা আসলে সব চাষির ক্ষেত্রে কম বেশি হয়। তো প্রথম আমার যেটা সাজেশন সেটা হইতেছে মজুদ ঘনত্ব সবসময় ঠিক রাখতে হবে পুকুরের। এটা খুবই কনসার্নের একটা বিষয়, এবং অক্সিজেন যদি ফেল করেই ফেলে তাইলে আসলে খুবই কেয়ারফুল হইতে হবে। যত দ্রুত সম্ভব অক্সিজেনের ট্যাবলেট বা এই টাইপের যেগুলো ইমিডিয়েট সলিউশন দেয় সেগুলো দিতে হবে, যাতে করে মাছটা মারা না যায়। এবং যখনই আপনার ইমিডিয়েটলি প্রবলেমটা সলভ হবে, আপনার বিষয়টা এরকম না যেটা পরিপূর্ণভাবে সলভ হয়ে যাবে। এটা আসলে ক্ষণস্থায়ী একটা সলিউশনস ট্যাবলেট দিয়ে বা এরকম বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই দিয়ে মাছটাকে ঠিক রাখা হয়। আপনাকে অক্সিজেন বাইরে থেকে মেইনটেইন করতে হবে, এবং সেটা প্রতিনিয়ত, যেমন ধরেন এয়ারেটর বা এই টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে সেটা প্রত্যেক দিনের একটা রাতের শেষের দিকে একটা নির্দিষ্ট টাইম করে চালাতে হবে, যেটা আপনার পরিমাণ মতো অক্সিজেন সাপ্লাই দিতে পারবে। এবং সেটা যদি সম্ভব না হয় তাইলে আপনাকে চেষ্টা করতে হবে অন্তত কিছু অংশ মাছ বিক্রি করে দিয়ে হইলেও পুকুরের মাছের যে মজুদ ঘনত্ব সেটা ঠিক রাখা। এই ছিল আজকের ভিডিওতে। আহ, আমার যেটা কথা সেটা হচ্ছে সবাই সচেতন থাকবেন মাছ চাষের ক্ষেত্রে, কারণ আমাদের চাষিদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটাই হইতেছে অসচেতনতা এবং ঠিকঠাক ডিসিশন না নেওয়া। সবাই সুস্থ থাকুন, সবার সফলতা কামনা করছি, এবং ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।